পদত্যাগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এদিকে আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, মির্জা ফখরুল ইসলামও তুপের মুখে পড়ে। অন্যদিকে জামাত কর্মীরা এই সুযোগে তাণ্ডব চালাচ্ছে। সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের পক্ষে নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। এখন অবসর চান ক্লান্ত ফখরুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এভাবে তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হলে শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের চর্চা হতো সংসদের বাইরে, বিএনপি সেম ওটাই ঘটাচ্ছে এবং শুরু করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে পরিণতি হবে শেখ হাসিনার মতোই। বিএনপির দুর্গে কাঁপন ধরিয়ে বিশাল শক্তি নিয়ে মাঠে নামছে এবার এনসিপি। নাহিদ আসিফ এবং হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত এক চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। চুরি করা যায়, কিন্তু চুরি করে সেটা হজম করা যায় না, যেটা আওয়ামী লীগ করেছে মাননীয় স্পিকার। ঠিক একইভাবে 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে। বিএনপি সরকার চুরির ধান্দায় নেমেছে এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেন এবং তিনি দেশের এই অনৈতিক কার্যকলাপগুলো দেখে বিএনপি সরকারের বিরুদ্ধে গিয়েছেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুপের মুখে পড়ে রাজপথে। তার পদত্যাগের সিদ্ধান্ত হওয়ার পর দেশের মধ্যে একটা নতুন পরিস্থিতি হয় যে বিএনপির সবচেয়ে বড় নেতা সে কেন পদত্যাগ করবে বা রাজনীতি ছেড়ে দিবে। তার মুখ থেকে অনেক কথা বলে এবং দেশের রাজনীতি নিয়ে অসংখ্য তথ্য এই মুহূর্তে আমাদের কাছে আসে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ বছরের বেশি সময় ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ২০১৬ সাল থেকে পূর্ণকালীনভাবে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনামলে যখন কোণঠাসা ছিল বিএনপি, তখন দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, সে সময় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করে রেখেছিলেন মির্জা ফখরুল। আগামী শনিবার 15 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। দেশ ও নেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হবে সারা দেশে। দেশের রাজনীতির নাটকীয় পালাবদলে বর্তমানে সুদিন ফিরেছে বিএনপির। তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার মসনদে বসেছে দলটি। এদিকে এমন সময় রাজনীতিকে বিদায় বলার সিদ্ধান্ত নিচ্ছেন এই বর্ষিয়ান নেতা। আর এই খবরে নানা জল্পনা কল্পনা জোরালো হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অবসরে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। মূলত চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। মির্জা ফখরুল জানান, তিনি খুবই ক্লান্ত, তারপরেও আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। এর আগেও নির্বাচনী প্রচারণাতেও শেষ নির্বাচন বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। পরিবর্তন আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে। প্রায় এক দশক চলমান নেতৃত্বের অবসান ঘটিয়ে এবছরই অনুষ্ঠিত হতে পারে দলটির জাতীয় কাউন্সিল। ওই কাউন্সিলে দলের মহাসচিব পদে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ এই নেতা।
এ সময় মির্জা ফখরুল আরও জানান, কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে। সাক্ষাৎকারে তিনি জানান, ভীষণ ক্লান্ত তিনি, কাউন্সিল পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর অবসর নিতে চান। বয়স হয়েছে, শারীরিকভাবেও ভালো নেই বিএনপির অন্যতম এই কাণ্ডারি। তার এই বক্তব্য প্রচারের পর থেকে রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে। কেউ কেউ বলছেন কেন তিনি পদত্যাগ করছেন। অনেকের প্রশ্ন, বিএনপির ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের এই নেতা কি স্বেচ্ছায় সরে যেতে চান নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? এসব বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা তার কখনোই ছিল না। তার মতে রাজনীতিতে তার অবস্থান মূলত সময় ও পরিস্থিতির কারণে তৈরি হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে মহাসচিব ঠাকুরগাঁয়ে নির্বাচনী এলাকায় বলেছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। তার ভাষ্য, দেশে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো সংস্কৃতি নেই, তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চান। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকেও কাউন্সিল আয়োজন নিয়ে আলোচনা হয়, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্দিষ্ট তারিখ না হলেও এবছরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান এবং পরবর্তীতে 2016 সালের 30 মার্চ কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি। 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন থেকে 2024 সাল পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল। বিরোধী দলের ভূমিকার কারণে বহুবার তাকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ সরকার। দিনের পর দিন জেল খাটলেও নেতৃত্বের জায়গায় কখনো আপোষ করেননি। সেই সঙ্গে বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে ধরে রেখে দল পরিচালনার ক্ষেত্রে তার অবদান নেতাকর্মীদের মুখে মুখে। 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় কাউন্সিলে আলমগীরকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008 সালে তিনি নবম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 1960-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালীন তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদান করেন। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় SM হল ইউনিটের মহাসচিব নির্বাচিত হন। 1969 সালে রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তুঙ্গে ওঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি নির্বাচিত হন। শিক্ষাজীবন শেষ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। 1986 সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990 সালে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগদান করেন। 1992 সালে আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। 1979 সালের শেষ দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী SM বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? তিনি সময় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন, বেশ বিস্তারিত দিক আছে। তবে তার আগে বলি, এই সাক্ষাৎকার দেওয়ার কয়েকদিন আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমার দেখা হয়েছিল সিঙ্গাপুরে। তিনি মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন, আমিও দেখতে গিয়েছিলাম। তো হাসপাতালে দেখা হয়েছে এবং মির্জা আব্বাসকে দেখার পর কিছু সময় কথা বলার সুযোগ হয়েছে একান্তে। যেহেতু ব্যক্তিগত আলাপচারিতা, আমি সেটি প্রকাশ্যে আনতে চাই না। তখন আমার একটু মনে হয়েছে ওনার হতাশার দিক। আমি কিছু কথা বলেছি, তিনি প্রতিবাদ করেননি, তিনি শুনেছেন। তবে যে দু একটা শব্দ তিনি উচ্চারণ করেছেন, সেই শব্দের মধ্যে আমি কিছুটা হতাশার সুর দেখতে পেয়েছি। কিন্তু দেখেন, আমি একটু অবাকই হলাম যে তিনি তার স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে এসেছেন, 5-6 দিন থেকেছেন, সিঙ্গাপুরে বিভিন্ন টেস্ট করেছেন। হয়তো অনেক জটিলতা ছিল, ওনার নিজের কোনো জটিলতা ছিল বলেননি, সম্ভবত খবরে যা দেখেছি ওনার স্ত্রীর। যাই হোক, এরপর আজকে দেখছি যে উনি একটা বেশ লম্বা ট্যুরে গেছেন চীনে। দলের মহাসচিব বলতে সেকেন্ড ইন কমান্ড, চেয়ারম্যান বা চেয়ারপারসন তারপরে, অর্থাৎ তারেক রহমানের পরেই তার এখন অবস্থান হওয়ার কথা। এখন এত চাপও থাকার কথা না, যে চাপটা তিনি সামলেছেন গত 15টা বছর, তার একটা লম্বা সময় সরকার বিরোধী আন্দোলন, 2-3 বার জেলে গেছেন। সেই চাপটা, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেই চাপ সামলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন। এখন অনেকটা সরকারি দল, তার উপর তো তেমন চাপ নেই, কেন এখন ক্লান্ত বুঝতে পারছি না। নিশ্চয়ই মানে তার শারীরিক অবস্থাটা তিনি নিজে জানেন, তার দল আরো ভালো করে জানেন। কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দলের ভিতরে, আমার মানে প্রশ্নটা এবং উদ্বেগটা সেখানেই। এখানে সিনিয়র জুনিয়র এরকম কোনো ব্যবধান তৈরি হলো কিনা, আবার তারেক রহমানকে ঘিরে একটা বলয়, তার বাইরে ছিটকে পড়া আর একটা বলয়, তার একটা দ্বন্দ্ব সংঘাত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা, যার কারণেই এই ক্লান্তি বা অবসর নেয়ার চিন্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এটা হলো কিনা এটা আমি এখনো পরিষ্কার না। কিন্তু সিমটম অনেকটা, রোগের সিমটম এগুলো। এটা যদি হয় তাহলে দলের অনেকেই আস্তে আস্তে কিন্তু নির্জীব হয়ে যাবেন, অনেকেই আর কথা বলতে চাইবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন। সেটাও আবার দলের জন্য ক্ষতিকর। তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এভাবে তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হলে শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের চর্চা হতো সংসদের বাইরে, বিএনপি সেম ওটাই ঘটাচ্ছে এবং শুরু করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে পরিণতি হবে শেখ হাসিনার মতোই। অতএব এটা একটা অশনি সংকেত হিসেবে আমরা দেখছি দর্শক, তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইটস ভেরি অ্যালার্মিং। শেখ হাসিনাকে নিয়ে যেরকম সংসদে গান হতো, এখন চিফ হুইপ, তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি তারেক জিয়াকে নিয়ে সংসদে কবিতা বলেন। এর চাইতে চাটুকারিতা আর হতে পারে না। প্রধানমন্ত্রীকে কাল্ট বানানোর চিন্তা থেকেই তাকে নিয়ে কবিতা আবৃত্তি করা। অথচ হ্যাঁ, আপনি একটা পর্যায়ে প্রধানমন্ত্রী কিছু প্রশংসা করতে পারেন আপনি যদি অতিমাত্রায় তেলবাজ হন, কিন্তু সেটা কখন? যে তিনি বড় কিছু করেছেন, বড় কোনো অবদান রেখেছেন, বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়েছেন পজিটিভলি, তারপরে আপনি বলেন। কিন্তু না, তারেক রহমান এখন পর্যন্ত শিশু প্রাইম মিনিস্টার, শিশু মুক্তিযোদ্ধা। তিনি ঠিকমতো তার প্রধানমন্ত্রী বাসভবনে উঠতে পারেননি, তার টানেল বানানো শেষ হয়নি, বাংকার বানানো শেষ হয়নি। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যেসব ড্রেস আপ কেনা দরকার সেগুলো কেনা হয়নি। বাংলাদেশে নতুন কিচ্ছু করতে পারেনি, কারণ ক্ষমতা আসার পরেই দেশের অবস্থা খারাপ, ভয়াবহ জ্বালানি সংকট, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়। দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, নাকানি চুবানি খাচ্ছেন, এবং মাইক হাতে নিলেই ভুল করেন, উল্টাপাল্টা কথা বলেন। এখন পর্যন্ত সংসদে কথা বলাই তিনি শিখতে পারেন নাই। সংবিধানের ব্যাখ্যা বা প্রধানমন্ত্রী হিসেবে যেসব কথা বলতে হয় এগুলো এখন পর্যন্ত শিখতে পারেননি। এর মধ্যেই আপনারা তাকে নিয়ে কবিতা আবৃত্তি শুরু করলেন। শেখ হাসিনার মতো যোগ্য হোক, তারপরে বলেন শেখ হাসিনা সংবিধানের ব্যাখ্যা দিতে পারতো, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা দিতে পারতো, সংসদে কথা বলতে পারতো, এবং সবচেয়ে বেশি বলতে পারতো। আনিসুল হক বলেন আর ওবায়দুল কাদের বলেন, এদেরকে পড়াতে পারতো শেখ হাসিনা। শেখ হাসিনা দাঁড়ালে সংসদে আওয়ামী লীগের কোনো ব্যারিস্টার তার সামনে দাঁড়াতে সাহস পেত না, দাঁড়ানো লাগতো না। শেখ হাসিনা ওয়াজ অল ইন অল। এবং শেখ হাসিনা বাংলাদেশে অনেক কিছু করেছিলেন। একটা হচ্ছে যে তিনি বঙ্গবন্ধু কন্যা, এই পরিচয় তার নিঃসন্দেহে একটা বড় পরিচয়। আবার শেখ হাসিনা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউনুস, বিএনপি সবার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি মেট্রো রেল করেছেন। আমরা যতই গালি দিই শেখ হাসিনাকে, তিনি তো এগুলো করেছেন। এবং বাংলাদেশের যতটুকু অবকাঠামোগত উন্নয়ন করেছেন, শতভাগ বিদ্যুতায়িত করেছেন, এবং বিদ্যুতের সুফল বাংলাদেশের মানুষ পেত, বিদ্যুৎ যাইত না। আর এখন আবার দেখেন বিএনপি ক্ষমতা এসেছে, এখন বুঝেন মজা। আমার দর্শকরা একটু বলেন আপনারা কেমন লাগে বিদ্যুৎ? হাসিনার আমলে, ইউনুসের আমলে কত সুন্দর বিদ্যুৎ পেয়েছেন এই এপ্রিল মে মাসে। এখন এপ্রিল মাসে বিদ্যুৎ পান না। সকাল 12টা থেকে বিদ্যুৎ শুরু হয়, তারপর 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। 24 ঘন্টার 12 ঘন্টা বিদ্যুৎ থাকে, 12 ঘন্টা থাকে না। কেমন লাগে? জনজীবন একদম বিপর্যস্ত।
গ্যাস সিলিন্ডারের দাম এত বেশি পরিমাণে জীবনে দেখেছেন? কিন্তু এখন দেখতে পাচ্ছেন। সরকার নির্ধারিত যেগুলো ইন্ডিয়া বিক্রি হয় 240 টাকায়, ওইটা আপনি 1900 টাকায় কেনেন, তাও পান না। অনেকে দোকানদারকে অগ্রিম টাকা দিয়ে রাখেন, ভাই আসলে আমাকে কিন্তু একটা দিবেন। কি ভয়াবহ অবস্থা সবকিছুতে। তো এই তারেক রহমান, যিনি এখন পর্যন্ত কার্যত প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন নাই, ব্যতিক্রমী কিচ্ছু করতে পারেন নাই, একটা ভালো কাজ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।